নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। অমিত শাহ আম্বেদকর নিয়ে মন্তব্যে এখনো তোলপাড় দেশের রাজনীতির সঙ্গে বঙ্গেও কিন্তু তার প্রভাব রয়েছে। আর অপরদিকে নির্যাতিতার বাবা মা আবারও তদন্ত চাইছেন। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, রয়েছেন বিজেপির তরফ থেকে শর্বরী মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের তরফ থেকে সুস্মিতা বিশ্বাস এবং রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আর প্রথমেই যেদিকে নজর রাখবো, অমিত শাহ আম্বেদকর মন্তব্য নিয়ে এখনো কিন্তু তোলপাড় দেশ, সংসদ এবং রাজ্য। मान्यवर, अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। আম্বেদকর সম্পর্কে মন্তব্য ঘিরে বিতর্কের মুখে কংগ্রেসকে দুষে সাফাই দিয়েছেন অমিত শাহ। তবে তাতে বিতর্ক থামছে না। শাহী মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবারও দিনভর তপ্ত রইল জাতীয় রাজনীতি। এদিনও সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখালো তৃণমূল সহ বিরোধীরা। বিক্ষোভ ঘিরে তুলকালামে রক্ত ঝরল সংসদ ভবন চত্বরে। ফের উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। বুধবারই অমিত শাহের বিরুদ্ধে আম্বেদকর সম্পর্কে অপমানজনক মন্তব্যের অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সংবিধানের ৭৫তম বর্ষ পূর্তির সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকর ও গণতন্ত্রের মন্দিরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এতে বিজেপির দলিত বিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহু মানুষকে অপমান করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় তৃণমূল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে নোটিশের উল্লেখ করে তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছেন বি.আর. আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। এদিন ফের শাহের মন্তব্য নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I am shocked about the comments of Ambedkar, Baba Saheb Ambedkar. Earlier I was shocked that 25th December, the day it was a national holiday, it was totally cancelled by the central government. বিক্ষোভ নিয়ে পাল্টা তৃণমূল সহ বিরোধীদের তোপ দেখেছে বিজেপি। একটি বক্তৃতার সামান্য কয়েকটি শব্দকে তুলে নিয়ে যারা আজকে কাজ করছেন তারা ভারতের সংবিধানের, ভারতের সংসদের যে গৌরবময় অতীত আছে তাকে ধ্বংস করার চেষ্টা করছে। তার বিরুদ্ধেই আমাদের শাহী মন্তব্যের প্রতিবাদে এদিন বিরোধীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাঁধল সংসদ ভবন চত্বরে। বিরোধীদের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপিও। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী। আহত হয়েছেন বলে দাবি তার। আহত হয়েছেন আরও এক বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও। राहुल गांधी ने धक्का मारा। राहुल गांधी कौन सी जगह पे सर? राहुल गांधी ने आकर के एमपी को धक्का लगा, वो मेरे ऊपर गिर पड़ा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। আম্বেদকর সম্পর্কে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে বিরোধীদের ও বিজেপির বিক্ষোভ ঘিরে সংসদ ভবন চত্বরে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দেশ। ঘটনায় পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন সিপিআইএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, তোমাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসবো রাজাগোপাল ধর বাবুর কাছে। আমরা গতকাল এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম, কিন্তু বিতর্ক তো থামছে না। সংবিধান প্রণেতাকে নিয়ে এই মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিতর্ক তোলপাড় জাতীয় রাজনীতি, বঙ্গেও তার প্রভাব। কেন এরকম পরিস্থিতি, রাজাগোপাল ধর বাবু? হ্যাঁ, দেখুন, আম্বেদকর ভারতীয় রাজনীতিতে এমনই একটা ব্যক্তিত্ব, তাকে নিয়ে অনেক কিছুই করা যায়। বুঝছেন, আমরা অনেকেই হয়তো আম্বেদকর জীবনী যে রচনাগুলি আছে করতে চেষ্টাও। মহারাষ্ট্র সরকার পুরো এটা সেগুলো পাঠ করেছে। এখানে উনি সব লিখেছেন, কোন দল কি করেছে সেই
সে সমস্তগুলো তাহলে হয়তো সম্বন্ধে আমাদের ধারণা যেটা হোক রাজনৈতিক দল করছে প্রকাশ পাবে। তবে হ্যাঁ, আম্বেদকর এমন একজন মানুষ, তার সঙ্গে কেউ যদি সামান্য কোনো ধরনের কোনো কথা বলে, যে কথাটা না ইন্টারপ্রিটেশন ভিন্ন হয়, তাহলে তোলপাড় করে দেওয়া যায়, সেটা আমরা সবাই জানি। এবং সেটাই সুযোগটা নিচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভগবানের সঙ্গে, হ্যাঁ, আম্বেদকরের কোনো একটা স্থানে অনেকে ভাবছে হয়তো উনি আম্বেদকরকে ভগবানের নিচে রাখতে চাইছেন বা কিছু, তো যে কোনো কারণেই হোক সেইটা তুলনাটা সমীচীন ছিল না হয়তো, কিন্তু করেছেন। তার ফলে এই সুযোগ থেকেই একেবারে পথে নেমেছে মানুষ, কেননা তারা মনে করছে এটাই একমাত্র সুযোগ। কোনো একটা স্লিপ অফ যদি কিছু মানে কারোর এক্সপ্লেনেশনে কোনো ত্রুটি থেকে যায়, সামান্য কোনো ঘটেই থাকে। যে কোনো মানুষের কথা বলতে বলতে আমি কথা বলছি, দু চারটে হয়তো শব্দ বেরিয়ে যাবে এমনই, যেখানে হয়তো আমাকে নিয়ে তুলনা করা যেতে পারে। কিন্তু রাজনীতি মানে যুক্তির জায়গা থাকা দরকার। আমি উনি সত্যি অপমান করেছেন কি না করেছেন সেগুলো দেখা দরকার। এবং যেটা অত্যন্ত প্রয়োজন যে আম্বেদকরকে তারা কিভাবে শ্রদ্ধা রেখেছে। আম্বেদকর যখন আমার মনে করছে, আম্বেদকর বলছেন যে মহাত্মা গান্ধী অনুসরণ করলেন সেই কমিউনাল অ্যাওয়ার্ডের সময় 1931, এবং কংগ্রেস পার্টি যেভাবে ফার্স্ট আন টু ডেট মানে ব্রিটিশ সরকার মানে নানান ভাবে আমরা জানি যে তখন আনটাচেবল শব্দটা ব্যবহার করা হতো, তাদের জন্য সিট রিজার্ভেশন করেছিল, ডাবল ডুয়াল ভোটিং সিস্টেম চালু করলো। গান্ধী অনুসরণ করলেন, গান্ধী বললেন না, গান্ধী বললেন যে এগুলো আমাদের সোশ্যাল রিফর্মের মাধ্যম দিয়ে আনটাচেবলদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তৈরি করতে হবে। কিন্তু আম্বেদকর যেটা চেয়েছিলেন একেবারে কনস্টিটিউশনাল রিফর্ম, তুমুল ঝামেলা আমরা জানি। উনি তার সেই আন্তর্জাতিক লিখে গেছেন তার নানান জায়গায় যে কংগ্রেসের অ্যাপ্রোচ ছিল অনেকটা, তারা যদিও বলেছে আনটাচেবলদের সঙ্গে আমরা আছি, এগুলো পুরোটাই ট্যাকটিক্যাল। ওরা কোনোদিনই মনের প্রাণে চাইনি যারা সত্যিকারের আনটাচেবল তাদেরকে মেনস্ট্রিম লাইফে ফিরিয়ে আনা হোক। এটা কিন্তু নামের জায়গায় লিখে গেছে। যাই হোক, আমরা দেখেছি যে উনি ল মিনিস্টার ছিলেন, পদত্যাগ করলেন, ওনাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা নেই। আমরা এটাও দেখলাম যে ভারতরত্ন কংগ্রেসের পিক আওয়ার্সে দেওয়া হয়নি। আমরা এটাও দেখলাম উনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন 52 সালে বম্বে স্টেট থেকে, কংগ্রেসের টিকিটে নয়, অন্য শিডিউল কাস্ট ফেডারেশনের তরফ থেকে। যাই হোক, মানে যে স্বীকৃতি ওনার পাওয়া উচিত ছিল আমরা দেখেছি, সেই স্বীকৃতি উনি ওনার 56 সালে মারা গেছেন। রাজাগোপাল ধরবাবু, একটুখানি আটকাচ্ছি, আপনার বক্তব্য স্পষ্ট, সেই স্বীকৃতি যে সময় পাওয়া উচিত ছিল সেটা পায়নি। কোন দিকে ইঙ্গিত একেবারে স্পষ্ট। খালি তার সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট যা তিনি করেছেন, তাতে তিনি লিখেছেন বিজেপির দলিত বিরোধী মানসিকতার পরিচয়। বিস্তারিত টুইট যেটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, এখনো তুলে ধরবো অবশ্যই করে, কিন্তু টুইটে এই কথাও উল্লেখ করেছেন। ঠিক এই জায়গায় দেবাংশুর কাছে যাব। কেন দেবাংশু, কেন এই বক্তব্য উঠে আসছে দলিত বিরোধী বিজেপি, কেন এই অভিযোগ করা হচ্ছে? দেখুন, বিজেপি যে দলিত বিরোধী বা পিছিয়ে পড়া, সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা, এবং সেটা শুধু আম্বেদকর যাদের জন্য লড়াই করেছিলেন সেই তৎকালীন সময়, যাদেরকে আনটাচেবিলিটির জন্য দূরে সরিয়ে রাখা হয়েছিল, শুধু সেই মানুষগুলো নয়, আজকের দিনে আপনি যদি পিছিয়ে পড়া মানুষের সংজ্ঞা দেখেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো পিছিয়ে পড়া মানুষের তালিকাতে পড়ে। বিজেপি আসার পর মার্জিনালাইজ সেকশন তারা আরো মার্জিনালাইজ। এদের কাছে ভগবান হচ্ছে সাওয়ারকার, এদের কাছে কোনোদিনই আম্বেদকর ভগবান হতে পারবে না। এই যে এনারা বলছি, অমিত শাহ আজকে বললেন যে যতবার আম্বেদকরের নাম জপ করেন ততবার যদি ভগবানের নাম জপ করে নিতেন তাহলে 7 জন্ম পর্যন্ত স্বর্গে থাকতেন। দেখুন, কংগ্রেসেরও বহু নেতা আজকে প্রয়াত, বিজেপিরও বহু নেতা আজকে প্রয়াত। আমরা কিন্তু কেউ জানি না এদের মধ্যে কে আদপে নরকে আছে, কে আদপে স্বর্গে আছে, এবং এটা আমরা এখানে দাঁড়িয়ে বলতেও পারবো না। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি চিরকাল, আজকে আপনি বিজেপি শাসিত রাজ্যগুলোয় যদি দেখেন, আজও দলিতরা যখন একটা মন্দিরে যায়, সেই মন্দিরে ওঠার জন্য গণপিটুনি দিয়ে মেরে দেওয়ার ঘটনা আজকের দিনও সামনে আছে 2024 সালে। এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই সংক্রান্ত তার সরকার কোন স্ট্রং অ্যাকশন আজ অব্দি নিয়ে নজির তৈরি করতে পারে। আপনি যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখেন, বিভিন্ন মার্জিনালাইজ সেকশন তারা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর যত দিন গেছে আরো মার্জিনালাইজ। মুশকিলের জায়গাটা হচ্ছে যে অমিত শাহ বলছেন, আজকে বিরোধীদের সাজেশন দিচ্ছেন যে ভগবানের নাম জপ না করে এত আম্বেদকরের নাম জপ করো। আমরাও তো বলতে চাই যে আপনারাও ঈশ্বরের নাম জপ করার বদলে এত হিন্দু মুসলমান জপ করতে, কারণ আপনারা জানেন এই হিন্দু মুসলমানের নাম জপ করতে পারলে আপনাদের রাজনীতির জায়গাটা ক্লিয়ার হবে।
একটা জিনিস অমিত শাহর মতো, দেখুন অমিত শাহ কিন্তু কোনো ছোটখাটো বিজেপির নেতা নয়। এই অনুরাগ ঠাকুর একবার মন্তব্য রেখেছিল, দেশকে গাদ্দার বলে গালাগাল দিচ্ছে। বিজেপির একের পর এক নেতা, ওই সাম্প্রিক দিল্লির কপিল মিশ্রা থেকে শুরু করে একের পর এক নেতা বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য রেখেছে, শান্তি প্রজ্ঞা থেকে শুরু করে সব। কিন্তু অমিত শাহ, তিনি দেশের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং দেশের নাম্বার, তার বক্তব্য শুধুমাত্র ভারতবর্ষেই যে গুঞ্জিত হয় তা নয়। অমিত শাহ আজকে পার্লামেন্টে একটা বক্তব্য রাখা মানে গোটা পৃথিবীতে ওটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে ভারতবর্ষের মাটির একজন সন্তান আম্বেদকর, এই ভারতবর্ষের আজকে আমরা যে সংবিধানের ফলে পৃথিবীর প্রত্যেকটা সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে মার্জিনালাইজ সেকশন, তারা মেরুদণ্ড সোজা করে ভারতবর্ষের মাটিকে তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। সেই সংবিধানের ড্রাফটের সেই কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, যার হাত ধরে সংবিধানের, যার ছাড়া আনটাচেবিলিটি থেকে বিভিন্ন রকম ভারতবর্ষের যে অন্ধকার দিক সেটাকে আলোয় ফিরিয়ে আনার জন্য যার লড়াই, সেই মানুষটাকে, পার্টির মানুষটাকে গোটা পৃথিবীতে পূজিত, তাকে যখন তিনি ভারতবর্ষের সংসদের মাটিতে দাঁড়িয়ে করছেন, আপনি ভাবুন তো গোটা পৃথিবীতে তার রিপারকেশন কি? গোটা পৃথিবীর অন্যান্য দেশের মানুষ তো হাসবে ভারতবর্ষ, গোটা দেশের যে মানুষ এতে জাতি। এই জায়গাতেই প্রশ্নটা উঠছে, বিতর্ক থামছে না কেন? প্রত্যেকের কাছে আসবো, কংগ্রেস এবং বিজেপির কাছে অবশ্যই করে আসতে হবে, বলার জন্য তারা ছটফট করছেন, কিন্তু তার আগে সায়ন, বিতর্ক থামছে না কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তিনি সেই সংবিধানের প্রণেতাকে, বি আর আম্বেদকরকে তিনি আক্রমণ করছেন এবং যে ভাষায় উনি বলছেন, আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করছেন কার্যত, এটা আনপ্রেসিডেন্টেড এবং এ বিজেপির দ্বারাই একমাত্র সম্ভব। এবং যেহেতু অমিত শাহ মন্তব্য করবার পরে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে, প্রত্যেক কটা মহলে সমালোচনার ঝড় বইছে। আজকে সেই জায়গা থেকে ইস্যু ঘোরানোর জন্য, নজর ঘোরানোর জন্য আজকে সারাদিন ধরে পার্লামেন্টে এই কাজ, এই মাথা ফেটে গেছে ইত্যাদি হয়েছে, এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করা হলো শুধুমাত্র আম্বেদকর ইস্যু থেকে কেন্দ্রীয় সরকার মুখটাকে ঘোরানোর জন্য, নজরটাকে ঘোরানোর জন্য। আমি 2-3টে কথা আপনাদেরকে বলছি। স্বাভাবিকভাবেই বিজেপি, আরএসএস, সংঘ পরিবার, এদের তো রাগ থাকবেই, ভারতবর্ষের সংবিধানের ওপর রাগ থাকবে, বি আর আম্বেদকরের ওপর রাগ থাকবে। তার কারণ দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ, এদেরকে আরো ক্ষমতাশালী করো, মূল স্রোতে নিয়ে আসো, সংবিধানের মূল ভাবনা। বিজেপি তো চায়নি। 1993 সাল 1 জানুয়ারি হোয়াইট পেপার পাবলিশ করে আরএসএস বলছে ভারতবর্ষের সংবিধান নাকি অ্যান্টি হিন্দু, এবং পরবর্তীকালে মুরলী মনোহর যোশী তাকে সাপোর্ট করছেন। এবং আপনি যদি শেষ লোকসভার স্লোগান শোনেন, আপকি বার 400 পার, আসল গল্প কি ছিল? আসল গল্প ছিল আপকি বার 400 পার পেয়ে ভারতবর্ষের সংবিধানকে বদলে দেব। সেটা যখন বদলাতে পারেননি, বিজেপির নেতা সুব্রমণিয়াম স্বামী সুপ্রিম কোর্টে মামলা করে বললেন সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দবন্ধনীকে সরিয়ে ফেলতে হবে প্রিয়াম্বেল থেকে। সেই মামলা ছুঁড়ে ফেলে দিয়েছে গত মাসে সুপ্রিম কোর্ট। সেই বিজেপি গতকাল ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো। এই যে বিজেপি বলে না দেশপ্রেমের কথা, এই বিজেপি সেই বিজেপি যে বিজেপি এদেশের সংবিধান মানতে চাইবে না, এই বিজেপি, এই আরএসএস সেই আরএসএস 2003 সাল অবধি যাদের মুখ্য দপ্তর নাগপুরে, ভারতবর্ষের তেরঙ্গা পতাকা উড়বে না। কিন্তু এই বিজেপি গতকাল ঝুলি থেকে বেরিয়ে পড়ে কি কথা বলে ফেললেন? আম্বেদকর নিয়ে যে মনোভাব তারা পোষণ করেন, আম্বেদকর নিয়ে দলিত বিরোধী যে মনোভাব তারা পোষণ করেন, তা বেরিয়ে এলো। শিলাদা এই জায়গা থেকে একটা কথা না বললেই নয়। পশ্চিমবাংলায় বসে এই দলিতদের ওপর অত্যাচার বা ইত্যাদি এটা হয়তো আমরা বুঝতে পারবো না, তার কারণ এখানে দীর্ঘকাল একটা বাম শাসন ছিল, বামফ্রন্টের জমানা ছিল, যার ফলে এই দলিতদের ওপর অত্যাচার, আদিবাসীদের ওপর অত্যাচার এটা হয়তো পশ্চিমবাংলায় ঘটেনি, কিন্তু প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে আজকে যেভাবে দলিতদের ওপর অত্যাচার করা হচ্ছে, সেই জায়গা থেকে ভারতবর্ষের সংবিধানের ওপর আক্রমণ, এই সংবিধান বাঁচানোর লড়াই এই বিজেপির থেকে, আরএসএস এর থেকে, সংঘ পরিবারের থেকে এবং এই তৃণমূলের দেখানো পথ। দেবাংশু এত কিছু বলল, কিন্তু দেবাংশু ভুলে গেল এই অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন মমতা ব্যানার্জি সেই সরকারের সাথে ছিলেন, এই বিজেপি সেই সময়তে সংবিধানের মূল ভাবনাকে পাল্টে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্টের জন্য পারেনি। পর অভিযোগ করেছে সর্বরিতি না, প্রথম কথা হচ্ছে যে কথাটা অমিত শাহজি বলেছেন যে যারা এতবার আম্বেদকর করেন, অর্থাৎ কারা? কংগ্রেসরা। সেই আম্বেদকর সম্পর্কে যে কথা কংগ্রেস বলেন, যে ভাবনা কংগ্রেস পোষণ করেন, সেই ষড়যন্ত্রের কথা অমিত শাহজি বাইরে নিয়ে এসেছেন, তার জন্যই এত রাগ।
এখন দেখুন, দেশবাসীকে দেখিয়ে দিয়েছেন যে কংগ্রেস এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে কি অন্যায় করেছে, কি আচরণ করে। সত্য সকলের সামনে এসছে, সত্যকে কংগ্রেসের ভয়। শুধুমাত্র আম্বেদকরজিকে মন্ত্রিসভা থেকে বার করে দিয়েছিল তা নয়, তার ইস্তফা দিতে বাধ্য করেছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে সংসদে ফেরার সমস্ত রাস্তা কংগ্রেস বন্ধ করে দিয়েছিল। কংগ্রেস সরকারের দুই প্রধানমন্ত্রী নিজেরা নিজেদেরকে ভারতরত্ন সম্মান দিয়েছিল, কিন্তু বাবা সাহেবকে সেই সম্মান দেওয়ার কথা এখন এত তাদের মনে বিতর্ক কেন? হয়নি। আরে বিতর্কের কি, যদি পুরনো কথা, দেশের সংস্কৃতির কথা, এই যে সায়ন এতবার করে বলছে, আমার কথা হচ্ছে দেশ ভাগ হয়েছিল কি কারণে? কি কারণে? সায়ন আমার থেকে অনেক বয়সে ছোট। 1947 সাল দেশ ভাগ, স্বাধীনতা নাকি ওটা ক্ষমতার হস্তান্তর? কেমন সেই সময় দাঁড়িয়ে আজকে এই পরিপ্রেক্ষিতে যখন আমরা আম্বেদকরজি সম্পর্কে কথা হচ্ছে, তখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানাচ্ছেন যে এই কংগ্রেস কি জাতীয় ষড়যন্ত্র করেছিল আম্বেদকরের বিরুদ্ধে, বারবার, না বললে হবেই না, বারবার কি জাতীয় ব্যবহার করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের বাবা সাহেব আম্বেদকরের যে প্রতি যে ঘৃণার লজ্জাজনক কাহিনী, সেইটাকে সামনে রেখেছে। তার জন্যই মুখ বাঁচানোর জন্য কংগ্রেসের এত একটুখানি আটকাছি আসবো সুস্মিতাদি। বারবার কিন্তু অভিযোগ, এবং আজকেও যে ছবি আমরা দেখলাম, ধাক্কাধাক্কি, একেবারে রক্তারক্তির পরিস্থিতি, তো ভাবা যাচ্ছে না। দেখুন, প্রথমত বলতে হয় যে আজকে রাহুল গান্ধীকে লোকসভায় কিন্তু ধাক্কা মেরেছে বিজেপির সাংসদরা, যারা সেখানে না, আমি কিন্তু কারোর সময় বলিনি, আমি কিন্তু কারোর সময় বলিনি। এবং রীতিমতো রাহুল গান্ধীকে থ্রেট করেছে যখন এন্ট্রেন্স দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন আমাদের এমপিরা সেই সময়। আজকে যে কোনো সাংসদের সংসদে ঢোকার এন্ট্রেন্স দিয়ে ঢোকার তাদের এটা অধিকার। এবার বলতে হয় যে তৃণমূল আজকে যেই পোস্টটা করেছে, আপনারা বলছেন এক্স হ্যান্ডেলে করেছে, দলিত বিরোধী বিজেপি, অবশ্যই দলিত বিরোধী বিজেপি, কিন্তু অবশেষে এই আদানি এবং মণিপুর এই নিয়ে যখন তৃণমূল চুপ করেছিল, তারপরে যখন তৃণমূল আজকে মুখ খুলেছে এই বিষয়, আমাদের দেখে খুব ভালো লাগলো। এবং তার সাথে আমি এখন আম্বেদকরকে নিয়ে এই বিতর্কের জায়গা কেন তৈরি হলো? বিষয়টা হচ্ছে, দেখুন, এই জায়গাটা একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে এরা সবচেয়ে বড় সংবিধান বিরোধী। এরা সংবিধানটাকে বিজেপি বদলে দিতে চাইছে, বিজেপি সংবিধানকে কালিমা লিপ্ত করতে চাইছে। তাই জন্য আজকে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে আজকে তারা এইভাবে ছোট করে দেখানোর চেষ্টা করছে। আজকে বিজেপি অনেক রকম এক্সপ্লেনেশন দিচ্ছে। আজকে যেভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এটা নাকি একটা ফ্যাশন, তার নামটা বারংবার বলার, এর থেকে ভগবানের নাম করলে সে 7 জন্ম স্বর্গ লাভ করত। আমার কথা হচ্ছে আজকে এই যে বারংবার যে 400 পার এই যে ধ্বনিটা তারা তুলে রেখেছিল, তার কারণটাই এরা সংবিধানটাকে বদলে দিতে চায়। এরা প্রিএমবেল থেকে সোশ্যালিস্ট এবং সেকুলারের নাম এই কথাগুলোকে ঘুচিয়ে দিতে চায়। আজকে এরা চায় না ভারতবর্ষের গণতন্ত্র, নাগরিকদের গণতান্ত্রিক ক্ষমতা থাকুক। আজকে মানুষ ঠিকভাবে বলতে পারুক যে এটা ঠিক, এটা ভুল। এই দুটোর মধ্যে তফাৎ যাতে মানুষ করতে না পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই দলিতদের নিয়ে কথা হচ্ছে, সেই দলিতদের বিষয়, এসসি এসটি ওবিসি, এদেরকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনার জন্য কংগ্রেস অনেক রকম লড়াই করেছে এবং সংবিধানে তার প্রত্যেকটা জায়গা থেকে একটুখানি পরপর অভিযোগ বিজেপি থেকে। ভারতবর্ষের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু, তাকে নিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্যের কারামন্ত্রী যখন মন্তব্য করেছিলেন, তখন আমি আমার পাশে বসা সুস্মিতাদি হোক বা সায়ন হোক, আমি কাউকে দেখিনি প্রতিবাদ করতে এর বিরুদ্ধে। আজকে যারা দলিত প্রেম নিয়ে দারুণ কথা বলছে, অথচ আমার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সরকারের সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন হলো, সেদিনকে কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেদিনকে কি তার সাথে এইটা মজা করা হলো না? মজা কি জানেন তো, বাবা বেঁচে, সেই কথার উত্তর আপনারা দিতে পারবেন সুস্মিতাদি? বাবা বেঁচে থাকতে তাকে জল দিলাই না, বাবা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনি জায়গা পান না সেন্ট্রাল। সুস্মিতাদি, বাবা বেঁচে থাকতে তার মুখে জল দিইনি, তাকে খেতে
দিইনি, আর বাবা মরে যাওয়ার পরে বাবা কি ভালো, বাবা কি ভালো, এইটা করা কংগ্রেসের আম্বেদকর সম্পর্কে বলাটা তেমনি আম্বেদকরকে কি সম্মান প্রদান করেছেন আমি জানতে চাই। সুস্মিতা দি এবং সর্বরিদির সঙ্গে কথা বলছি, শাইন আসবো প্লিজ, তার আগে একবার দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, ইতিমধ্যেই সুস্মিতা দির বক্তব্য, এমনকি সর্বরিদিও বলেছেন দলিত দিয়ে যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের আগে তো দেখিনি, কি বলবে? সুস্মিতা দি তার বক্তব্য রাখতে গিয়ে বললেন যে মণিপুর ইস্যুতে নাকি তৃণমূল কিছু বলেনি। মণিপুর ইস্যুতে তৃণমূল কিছু বলেনি, কংগ্রেসের চেয়ে বেশি যদি তৃণমূল অ্যাক্টিভ ছিল মণিপুর ইস্যুতে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সর্বরিদি এতগুলো কথা বললেন, সেখানে তিনি বললেন রাষ্ট্রপতিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তিনি রাষ্ট্রপতিকে নিয়ে? এক সেকেন্ড, আপনার দেবাংশু বলো, দেবাংশু বলো। যেটা বলেছি সেটা বলবে। আমি দূরে আছি, আপনি হাত তুলে রাখুন আর কাগজ দিয়েছে চ্যানেল বলো দেবাংশু বলো। আমি যেটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেনি, উল্টে তার মন্ত্রী মন্তব্য করার পর তাকে সতর্ক করা হয়েছিল, তাকে প্রকাশ্যে তার নিন্দা পর্যন্ত করা হয়েছিল। বরং ভারতীয় জনতা পার্টি যখন ক্রমাগত তাদের নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বিভিন্ন বিষয়, বিভিন্ন মনীষী সম্পর্কে, ভারতীয় জনতা পার্টি কোনো একটা দেননি। সময় সংক্ষিপ্ত দেবাংশু প্লিজ, এক লাইনে, জাস্ট এক লাইনে। দেখুন খুব আমি আসার চেষ্টা করবো, শাইন বলো প্লিজ। সুস্মিতা দি একটু বলতে দাও, দেখুন কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার। এই যে বিজেপির প্রতিনিধি বললেন বাবা মারা যাওয়ার সময়, বাবা বেঁচে থাকবার সময় মুখে জল দেয়নি। এখন আমাদের বাবা একটাই, আম্বেদকর, কিন্তু বিজেপির বাবাকে, বিজেপির বাবা হচ্ছে সাভারকার। বিজেপির বাবাকে যে মহাত্মা গান্ধীকে খুন করে গডসে, তাকে এরা ভগবান মনে করে। ওই যে অমিত শাহ বলেছেন না, যদি এতবার ভগবানের নাম পড়তেন, ভগবান মানে কে? গডসে 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 গডসে, গান্ধী নয়। ভারত বিরোধী মনোভাব বিজেপির মনে প্রাণে রয়েছে। এরা গান্ধী হত্যাকারী গডসেকে ভগবান মনে করে, ভগবান মনে করে, সর্বরিদি এই বিতর্কের জায়গা কেন তৈরি হচ্ছে এবং মূলত কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, একেবারে ভারতবর্ষের সার্বিক রাজনীতির পরিপ্রেক্ষিতে অবশ্যই অপেক্ষা করতে হবে তার উত্তর খোঁজার জন্য। জনগণমন এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা বিরতির পর আরজি কর নিয়ে আবারও তদন্তের দাবি করলে নির্যাতিতার বাবা মা, এই নিয়ে আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন। বিরতির পর জনগণমনতে যেদিকে আমরা নজর রাখবো, এখনো অধরা বিচার, সিবিআই তদন্তে আশাহত আরজি কর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ নির্যাতিতার মা বাবা। সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং টালা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো। রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে, তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের 2 জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2 জনকে সাক্ষীই রাখেনি। বিচার পেয়েছে জয়নগর ও ফরাক্কা। নাবালিকা ধর্ষণ ও খুনে 2 মাসেই ফাঁসির সাজা হয়েছে দুক্ষেত্রেই। শিয়ালদা আদালতে চলছে আরজি কর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার পর্ব। তবে ঘটনার পর 4.5 মাস পেরোলেও এখনও বিচার পায়নি আরজি কর। এই অবস্থায় সিবিআই তদন্তেই আর আস্থা রাখতে পারছেন না নিহত নির্যাতিতার মা বাবা। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন তারা। অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করেছিলেন তাকে তদন্তের জন্য ডাকা হয়নি। কার নির্দেশে ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? পরিবারকে জানানোর সময় কোন কোন ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন? কেন পরিবারকে বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে? আরজি কর হাসপাতালে ফরেনসিক মেডিসিনের প্রধানকে বাদ দিয়ে কেন এনআরএস হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মলি বন্দ্যোপাধ্যায়কে ময়নাতদন্তের টিমে রাখা হলো? অভিক দেব, বিরূপাক্ষ বিশ্বাস অপরাধস্থলে কি করছিলেন? স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারি থাকার জন্যই কি দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি? কেন দেহ দ্রুত সৎকার করা হয়েছিল? পরিবারের তরফে দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আবেদন কেন মানা হয়নি? সিবিআই তদন্তে এই সমস্ত ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাদের অভিযোগ,
সাক্ষীদের বয়ানের সঙ্গে ময়নাতদন্ত রিপোর্ট এবং ইনকোয়েস্ট রিপোর্টের বয়ানের মিল নেই। 150 গ্রাম হোয়াইট লিকুইড নিয়ে পোস্টমর্টম করা ডাক্তারদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। যতটা বুঝতে পারছি আইনের যে ফাঁক ফোকরগুলো রেখে দিচ্ছে, এটাই জন্যই আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কিছুটা তো হতাশ হলেও একটাই কথা যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই, সেই জন্য সেইখানে যেই চলনা বন্ধ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। নিহত নির্যাতিতার বাবা মাকে বিচারপতি প্রশ্ন করেন, আপনারা সাক্ষ্য গ্রহণে সন্তুষ্ট নন? তবে বিচার প্রক্রিয়া আটকানো যাবে না বলে মন্তব্য করেন বিচারপতি। তার মন্তব্য, সুপ্রিম কোর্ট তদন্তের অগ্রগতি দেখছে, আমি দেখব নির্যাতিতার বাবা মা যা বলছেন সেটা নিয়ে তদন্তের অগ্রগতি কি। বিচারপতির নির্দেশ, চার্জশিট জমা দেবার পর তদন্ত কি হয়েছে, আরও কাউকে তদন্তের স্বার্থে টাকার প্রয়োজন রয়েছে কিনা সেটা জানাবে সিবিআই। সিবিআই আদালতে জানিয়েছে সুপ্রিম কোর্টে 17ই মার্চ শুনানি রয়েছে, তাদের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে সমস্যা নেই। সিবিআই বলেছে যে হ্যাঁ আমরা এভিডেন্স টেম্পারিং এর অভিযোগ উঠেছে, ডিস্ট্রাকশনের অভিযোগ উঠেছে, ইনভেস্টিগেশন হাসাপ করার অভিযোগ এসছে, তাহলে তার প্রতিফলন আমরা চেয়েছিলাম 90 দিনের মধ্যে চার্জশিটের মাধ্যমে হয়তো পাবো। সেই প্রতিফলন যখন আমরা পেলাম না, সেই জায়গা থেকে আমরাও একটা জায়গায় আস্থা রাখার পক্ষে, আস্থা রাখা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়ে আলোচনা আসবো। সর্বরি দিয়ে আস্থা রাখতে পারছে না, সেই নিয়ে প্রশ্ন উঠছে, সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন? না, সিবিআই ভূমিকার আগেও আমি যেটা প্রশ্ন করব ডক্টর অনিকেতকে, যে প্রথমেই আমরা দেখলাম আপনাদের চ্যানেলে দেখালেন যে ওর মা বলছেন যে ডাক্তারবাবুরা ওর সঙ্গে 4 জন ছিল তাদের নাম কেন বলা হচ্ছে না। তো এখন যে ডাক্তারবাবুরা ওর জন্য আন্দোলন করছে, অথচ সেদিনকে কারা কারা ওর সঙ্গে কাজে ছিল তাদের নামটা তারা বলে উঠতে পারছেন না, এটা কিরকম একটা যেন অদ্ভুত লাগছে আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এতগুলো প্রশ্ন আপনাদের এখানে যে দেখালেন তার মধ্যেই দেখুন উত্তরটা রয়েছে। আপনি দেহটা জ্বালিয়ে দিয়েছেন, আপনি কিছুতেই দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেয়া হয়নি, আপনি ফারাক্কা বা জয়নগরের কথা বলছেন। সেখানে বিভাস চট্টোপাধ্যায় যিনি আমাদের পাবলিক প্রসিকিউটর ছিলেন, তিনি বলছিলেন, শুনছিলাম যে তার যে মেয়েটির মাথার চুলের গার্ডার সাইকেলের গার্ডারের সঙ্গে মিলে যাওয়া এবং চুলগুলো মিল হয়ে যাওয়া, যাতে করে অনেক বেশি সুবিধে হলো ধরতে বা বিচার করতে। আমার কথা হচ্ছে যখন দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো, যখন পুলিশ কর্ডন করে বাবা মাকে পৌঁছতে দিল না বডির সামনে, যখন বারংবার বলার পরেও কেন বিনীত গোয়েল, কেন অভিষেক গুপ্তা, কেন ইন্দ্রাণী মুখার্জি, যারা এইভাবে ওই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের ছবিকে লুকিয়ে রাখা হলো, এবং যে যে ডাক্তাররা তার ভেতরে 10টা প্রশ্ন করলেন, আমি একটাই প্রশ্ন করেছিলাম, সিবিআই এর উপরে আস্থা রাখতে পারছেন না কেন? নির্যাতিতার বাবা মা তারা আবার দ্বারস্থ হয়েছেন, আবার তদন্ত চাইছেন। দ্বারস্থ হতে হবে, তার কারণ সিবিআই যা তদন্ত করতে তাদের যে যে মেটেরিয়াল গুলো চাই, যেটা জয়নগরে ছিল, যেটা চার্জশিটই দিল না সর্বরিদি। তার কারণ হচ্ছে দেখুন একটা কথা, সেটা হচ্ছে চার্জশিট দিল না আমরা বলছি, কিন্তু কেন রাজ্য সরকার এনওসিটা দিল না একবারও আমরা বলছি। আমরা একটুখানি দেবাংশুর কাছে চলে যাব। দেবাংশু, তুমি নিশ্চয়ই শুনলে সর্বরিদির বক্তব্য, বারবার করে যে অভিযোগ করে এসেছেন বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, আবারও সেই জায়গায়। যদিও আমার প্রশ্ন ছিল কেন সিবিআই এ আস্থা সম্পর্কে প্রশ্ন উঠবে, কেন এই প্রসঙ্গ উঠবে, তার উত্তরে তিনি বারবারই এটা বলছেন। দেবাংশু, দেখুন এসব প্রমাণ লোপাটের গাঁজাখুরি গল্প দিয়ে তো কোনো লাভ নেই। আমি সোজা কথা সোজাভাবে বলতে চাই, সিবিআই কি সুপ্রিম কোর্টে একবারও বলেছে এই কথাটা যে এই নির্দিষ্ট জিনিসটা বা এই তথ্যটা মিসিং, যেটা আমরা পাচ্ছি না? সিবিআই একবার শুধু বলেছে। আপনি যদি মাঝখানে এত ঢোকেন কেন? আপনি মাঝখানে এত ঢোকেন কেন? আপনি মাঝখানে এত ঢোকেন কেন? বলো দেবাংশু, বলো। ভুল কথা, ভুল তথ্য দিচ্ছে। আচ্ছা আবার আসবো সর্বরিদি, একটু দেবাংশুর কথা শুনিনি, দেবাংশু একটু দূরে রয়েছে, বলো দেবাংশু। বিজেপির স্বভাব হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিআই একবারই সুপ্রিম কোর্টে বলেছিল ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। এখন এই অল্টার্ড মানে একতলারটা চারতলা, চারতলারটা একতলার কিনা আমরা জানি না, কিন্তু 1 নম্বর পয়েন্ট হচ্ছে একবারও তারা বলেনি যে এই জায়গাগুলো মিসিং যেগুলো আমরা পাচ্ছি না। নাম্বার 2 এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই যে পোস্টমর্টমটা হয়েছিল, যেটা নিয়ে প্রথম থেকে আমাদের বিরোধীরা প্রশ্ন তোলার চেষ্টা করছে, এই পোস্টমর্টম হওয়ার পর
সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তারপরে এইমস এর কয়েকজন পোস্টমর্টেম বিশেষজ্ঞকে নিয়ে সিবিআই একটা টিম তৈরি করে এবং সেই টিমের সামনে যিনি আরজি করে নির্যাতিতার পোস্টমর্টেম করেছিলেন তাকে তাদের সামনে বসানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। এইমস এর সিবিআই কনস্টিটিউট করা যে বেঞ্চ, সেই যে কমিটি, সেই কমিটি আরজি করে পোস্টমর্টেম করা ডাক্তারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা সিবিআই কে জানিয়েছে তারা সন্তুষ্ট এবং সেটা মেনশন পর্যন্ত করা রয়েছে। তাহলে সিবিআই যে এইমস এর ডাক্তারদের দিয়ে যে কমিটি কনস্টিটিউট করলো, যেটা আরজি করে তদন্ত পোস্টমর্টেম করা ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা, সেখানে তো এইমস এর ডাক্তাররা নিজেরা বলেছে তারা সন্তুষ্ট, পোস্টমর্টেমে কোনো গন্ডগোল হয়নি। তাহলে সেই পোস্টমর্টেম প্রক্রিয়াটাকেই মিথ্যা বলে প্রমাণ করে দাও, তাহলে গোটা সিস্টেমটাতে মনের মাধুরী মিশিয়ে গল্প তৈরি করা যাবে। আচ্ছা, আমাদের কাছে জাস্টিস মানে, আমি আগের দিনও বলেছি, জাস্টিস মানে কি এটা যে আপনি আমার মনের মাধুরী মিশিয়ে একটা গল্প ভেবেছি, সেই গল্পটা ভাবতে আমাকে একাধিক দেবাংশু, যে মেয়েটি মারা গেছে তার বাবা মা বলছেন যে কেন আমার মেয়ের দেহটাকে পুলিশ কর্ডন করে নিয়ে যাবে, কেন আমার মেয়েকে দেখতে পাবো না এতক্ষণ ধরে, কেন তারা বলছে যে দুটো বডি টপকে আমার মেয়েকে জ্বালিয়ে দেওয়া হবে। শুনুন দেবাংশুর কথা একটু শুনুন। দেবাংশু আমি বলছি দিদি, আপনাকে আমি কোন রকম আক্রমণ না করি বলছি, আমাকে আমারটা কমপ্লিট করতে দিন প্লিজ, তারপরে বলুন। আমি দূরে বলো। আপনার কি এটা মনে হয় না এমন একটা কেস যেটা নিয়ে রাজ্য জুড়ে ভিড়ি পড়ে গিয়েছে, যেটা নিয়ে সবাই আলোচনা করছি, এরকম একটা কেসকে পুলিশ 4-5টা বডি রাখে প্রেফারেন্স দেবে? এটা কি খুব সাধারণ ঘটনা নয়? এটাকে আপনারা নেগেটিভলি পোর্ট্রে করার চেষ্টা করছেন। জ্বালিয়ে দিয়েছো ভাই, দারুণ ভাবে দেহটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে নির্দেশে, একদম সুপ্রিমোর নির্দেশে। তারপরে গিয়ে এখন এই নাটকগুলো হচ্ছে যে কেন হলো না, জয়নগরে পারলে কেন, দেবাংশু বলো, ফারাক্কাতে পারলে কেন। দেবাংশু বলো, একটু লাইনটা কমপ্লিট করো, অন্যান্য অতিথিদের কাছে যাবো। বলো দেবাংশু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি একদিন চ্যানেলে থাকবো, আপনি বাইরে থেকে স্কাইপে থাকবেন। বলো দেবাংশু। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই বিকৃত তথ্যগুলো মার্কেটে ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত করার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু জবাব দিয়েছে। বাকি রইল নির্যাতিতার বাবা, তাদের মানসিক অবস্থা যা, তারা তাদের মেয়েকে হারিয়েছেন এবং বাবার কাছে সন্তান হারানোর যন্ত্রণার কোনো সমতুল্য যন্ত্রণা হয়। ফলে তারা যদি মনে করেন তারা আস্থা রাখতে পারছেন না, তারা আদালতে যান, সুপ্রিম কোর্টে তাদের প্রতিনিধি রয়েছে, সেখানে বলুন, তারা অলরেডি আদালতে গেছেন। কিন্তু আমি সবাইকে একটা অনুরোধ করব, কোথাও গিয়ে একটা ভরসা আমাদের রাখতে হবে। রাজ্য পুলিশে যদি বলি ভরসা নেই, আদালতে যদি বলি ভরসা নেই, সিবিআইতে যদি বলি ভরসা নেই, তাহলে আলটিমেটলি তদন্তটা কোথা থেকে হবে? তাই আমরা বলবো ধৈর্য ধরে সবাইকে ধৈর্য ধরে আস্থা রাখার কথা। রাজাগোপাল ধরবাবু, আপনার কাছে আসবো। প্রচুর মানুষ রাস্তায় নেমেছিল, কলকাতা, রাজ্য, দেশ, এমনকি বিদেশেও আমরা দেখেছিলাম, এবং সিবিআই তদন্তের দাবি বারবার, যারা প্রথমেই আন্দোলন শুরু করে অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা, এবং তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছিল। সেই সিবিআই তদন্তের ওপরই আস্থা রাখা নিয়ে যথেষ্ট হতাশার কথা এর আগেও নির্যাতিতার বাবা মা বলেছেন। এক, দ্বিতীয়, দেবাংশু যে প্রসঙ্গে এলো, অর্থাৎ জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনা, 2 মাসে যার তদন্ত প্রক্রিয়া, বিচার পর্ব এবং শাস্তিদান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখানে আস্থা রাখার বিষয় প্রশ্ন বারবার সিবিআই ভূমিকা নিয়ে কি উঠছে না? রাজাগোপাল ধরবাবু। হ্যাঁ, দেখুন, যেভাবে সিবিআই তদন্ত করেছে ব্যাপারটাকে, তাতে তো মানুষ মনে করতেই পারে যে তারা অনেকগুলো ইস্যুস তো ট্যাকল করেনি, এইগুলোই তো হাইকোর্টে এখন উঠেছে। আমরা আশা করেছিলাম যে সিবিআই সমস্ত ইস্যুসগুলো দেখবে এবং সকলেরই মনে হয়েছে যে খুন এবং নির্যাতন বা রেপের ঘটনাটা একজনের কাজ না হতে পারে, হওয়া সম্ভব নয়, কিন্তু আর কারোকে ওরা কি করেছে সেগুলো জানা যায়। এখন সিবিআই, আমার আজকে ডিবেটে অংশ নিয়ে মনে হচ্ছে কেউ মনে করছেন সিবিআই ভুল করতে পারে না, আবার কেউ ভাবছেন সিবিআই বিরাট ভুল করছে। এখন যদি আমরা ধরে নিই সিবিআই একটা স্বয়ংশাসিত সংস্থা, তার ডিফেন্সে কোনো রাজনৈতিক দল কেন যাচ্ছে আমার বোঝা যাচ্ছে না, এবং তার মানে বোঝাই যাচ্ছে যে সিবিআই কে কেউ একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ এজেন্সি ভাবে না, এবং সেখানেই বোধহয় একটা কেন তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না, কেন যারা দোষী তাদের আড়াল হচ্ছে, এই কোথাও সিবিআই এর উপরে একটা বড় হাত আছে কারুর, সেটাই অনেকের মনে হতে পারে। আজকে ডিবেটে থেকে এইটাই মনে হচ্ছে যে কেউ যদি বলতো আমরা তো জানি না, সিবিআই একটা তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন,
সে কিভাবে করছে, হ্যাঁ তার তদন্ত কিভাবে হয় সেটা নিয়ে পাবলিক স্কুটিনি তো ওটাই হচ্ছে পরে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন রাজাগোপাল ধরবাবু, অর্থাৎ কার হাত বা কারোর হাত আদৌ থাকছে কিনা। সায়ন, ইতিমধ্যেই মানে এতদিন হয়ে যাওয়ার পর 9ই আগস্ট ঘটনা ঘটেছে, তারপর সিবিআইয়ের হাতে গেল এবং তারপরে এই তদন্ত প্রক্রিয়া চললো, কিন্তু এই প্রশ্নটা তো স্বাভাবিক, রাজ্যের তরফ থেকে যে তদন্ত অর্থাৎ ফারাক্কা এবং জয়নগর এই দুটি ক্ষেত্রেই আমরা দেখলাম 2 মাসের মধ্যে পুরো বিষয়টা সম্পন্ন হলো এবং শাস্তির কথাও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো, কিন্তু সত্যিই তো আরজি কর নিয়ে তোলপাড় পড়ে গেল, কিন্তু সামনে এলো না, প্রশ্ন কি উঠবে না? দেখুন, যে কোনো বাবা মাও তো একই কথা বলছেন, আবারও তদন্ত চাই। দেখুন, খুব সহজ কথা হচ্ছে, যে কোনো নির্যাতিতা পরিবার তারা যদি কোনো তদন্তকারীর ওপর ভরসা রাখতে চায়, ভরসা করতে চায়, সেটা কি তাদের অপরাধ? সত্যি বলুন তো। যে কোনো আমরা সিবিআই এইসব পুলিশে পড়ে আসছি, কেউ তো প্রথমে সিবিআই এর কাছে যায় না, তারা প্রথমে পুলিশের কাছে যায়। আচ্ছা, কেউ একজন ধরুন পুলিশের কাছে তদন্তের স্বার্থে গেল যে এটাকে তদন্ত করুন, এটা কি আমার অপরাধ যে তাদের থেকে এক্সপেক্ট করা সঠিক তদন্ত হবে? আমি যে আদালতের কাছে গিয়ে বললাম যে আপনি সিবিআই এর কাছে দেন, কেন সিবিআই এর কাছে দিলাম? শুধুমাত্র বিজেপির নেতারা গালগল্প দেবে বলে, গরম গরম ব্যাপার হবে বলে? না তো, সিবিআই আমার পাড়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি নয়, সিবিআই পাড়ার দাদা কাকা নয়। এখানে সর্বরিদি যে বলছিলেন না, খুব গুরুত্বপূর্ণ মেটেরিয়াল ওয়াইপড আউট করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে, একদম সত্যি। সেই জন্যেই দিদি সিবিআই। এমনকি আমি আপনাকে বলছি, কলকাতা পুলিশ যতদিন এই এখন অপদার্থ হয়ে গেছে, আগে যখন অপদার্থটা ছিল না, ডেড বডি পাওয়া যায়নি, সেই খুনের কিনারা করেছে কলকাতা পুলিশ। তাই জন্য সবসময় ডেড বডির ওপর নির্ভর করে একটা তদন্ত হবে। একটি ঘটনা 4 ঘন্টার মধ্যে কিন্তু তার মীমাংসা হয়েছে। আমি আপনাকে বলছি যে সবসময় ডেড বডির ওপর নির্ভর করে তদন্ত হবে তা তো নয়। তাহলে সিবিআই কি করছে? সিবিআই তো একটা কাজ আছে। এই যে আজকে নির্যাতিতার পরিবার গিয়ে কলকাতা হাইকোর্টে বলেছে নতুন করে তদন্ত করতে হবে, আপনি ভাবুন তো কতটা অসহায় বোধ করলে। আমি এখানে আমার দলের কথা বলছি, আপনি চ্যানেলের হয়ে বলছেন, ওনারা ওনাদের দলের কথা বলছেন, কিন্তু যারা আজকে আদালতের কাছে গেছে তার মেয়ের জন্য গেছে, তার মেয়ে কোনোদিন ফিরে আসবে না, তার বিচারের জন্য গেছে। এবং আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, এ রাজ্যের বুকে যত মানুষ রাত দখল করবার জন্য নেমেছিলেন, মিছিল করতে নেমেছিলেন, রাজনীতির দল মত নির্বিশেষে যারা নেমেছিলেন, তারাও বিশ্বাস করেন এই তদন্ত ঠিক মতো হয়নি। এবং ভেতর কিছু না কিছু, ওই যে কালীঘাটে যেভাবে সিবিআই নাচছে, ধেই করে নাচছে, 90 দিনের মধ্যে একটা চার্জশিট দেওয়া গেল না, মামার বাড়ির আবদার। এই মামলায় ডিফল্ট বেল, আপনি কল্পনা করতে পারেন? এই মামলায় ডিফল্ট বেল, এই মামলায় আরজি করের মামলায় ডিফল্ট বেল। বিজেপির প্রতিনিধি এখানে বলছেন মেটেরিয়াল খুঁজে পাওয়া যায় না। নারদ মামলায় মেটেরিয়াল নেই, নেতারা ঘুষ খাচ্ছে, শুভেন্দু অধিকারী ঘুষ খাচ্ছে, মেটেরিয়াল নেই। তারপরে কি করে উঠতে পারলো সিবিআই এর উপর ভরসা করা কি ভুল, অপরাধ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসছে, অর্থাৎ ভরসা করার জায়গায় কেন এই পরিস্থিতি তৈরি হলো? সুস্মিতা, দেখুন, আমি যেখানে সায়ন শেষ করলাম আমি সেখান থেকেই বলি, এই যে ডিফল্ট বেল, আজকে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না সিবিআই। আজকে সিবিআই একটা অটোনমাস বডি, কিন্তু প্রধানমন্ত্রীর আন্ডারে কিন্তু এই দপ্তরটা, এবং ইডি যেমন অর্থমন্ত্রীর আন্ডারে, যেমন নির্মলা সীতারামনের আন্ডারে। এবার কথা হচ্ছে, আজকে আমরা কি দেখলাম, যে আজকে যেটা বললো দেবাংশু বললো, ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, এটা সুপ্রিম কোর্ট বলেছে। তার মানে ক্রাইম সিন যদি অল্টার্ড হতে পারে, তার মানে সমস্ত এভিডেন্স কিন্তু টেম্পারিং হতে পারে। দেবাংশু তুমি এই কথা বললে, কি সুস্মিতা দি বলছেন? আমি শুনিনি, একটু শুনিনি প্লিজ। দেবাংশু শুনিনি, প্লিজ সুস্মিতা দি, সর্বরিদি শুনিনি, ওর মুখ থেকে শুনি। তুমি কি এই কথা বলেছো? আমি বলেছি সিবিআই সুপ্রিম কোর্টকে বলেছে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, সুপ্রিম কোর্ট বলেনি। আচ্ছা, ক্রাইম নাম্বার 1, নাম্বার 2, সায়ন একটা কথা বলছিল, সেটা হচ্ছে প্রমাণ লোপাট ইত্যাদি ইত্যাদি। 90 দিনে চার্জশিট দেওয়া গেল, খুব সুর করে বললো কথা, স্বাভাবিক। আমি সায়ন তো লয়ার, আমি ওর কাছে জানতে চাই, আচ্ছা সায়ন, তুমি তো এই পেশাতে আছো, আমি পেশার নই, আমি বাইরের লোক, আমি অত জানি না, কিন্তু আমি একটুখানি জিনিস বুঝি যে তদন্ত বা বিচার, সেই বিচার আলটিমেটলি প্রমাণের ওপর ভিত্তি করে হয়।
তুমি কি বিচার প্রক্রিয়াকে চাইছো সেটা আবেগের উপর ভিত্তি করে চলুক? দেবাংশু, তোমার প্রশ্ন নিয়ে আসবো প্রত্যেকের কাছে, আমার সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে আসতে হবে। আমি সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি, আপনি যেটা বলেছিলেন সেটাও খণ্ডন করেছে। সর্বরিদি আসবো, সব প্রশ্ন আপনার দিকেই যাচ্ছে। ক্রাইম সিন যদি অল্টার্ড হয় তাহলে সমস্ত রকম এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, একদম এভিডেন্স ট্যাম্পারিং হতেই পারে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তাহলে সিবিআই কি করছে? আজকে পুলিশের উপরে আস্থা হারিয়েছে, তার মা বাবা আস্থা হারিয়েছে, জনগণ আস্থা হারিয়েছে, তার জন্য আজকে সিবিআই তদন্ত চেয়েছিল। তার ফল কি হলো? আজকে নারদা, সারদা, নিয়োগ দুর্নীতি, আজকে একের পর এক সবাই বেল পেয়ে যাচ্ছে। তৃণমূল এবং বিজেপির একটা সুন্দর গোটা গেম চলছে। এই মানুষকে একটা বাইনারি, একদম কোন রকম কোন তদন্তে তারা আজকে আজ পর্যন্ত সিবিআই বোঝেন কি দিয়ে পারলো না। এবং আমরা বলছি, এরা বলছে না বিজেপির এই যে আমাদের যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে ইন্ডিজোটের পিন্ডি পেকে গেছে, ওই ইন্ডিজোটের পিন্ডি পাকানোর জন্য বরাত দিয়েছে তৃণমূলকে। ইন্ডিজোটে গিয়ে সঞ্জীব ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কি করে ডিফল্ট বেল পায়? আজকে যাদেরকে কিনা কি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে খুনের, ধর্ষণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কি করে পায়? আমি প্রশ্নটা করিনি সর্বরিদি, আপনি অন্তত 12 থেকে 13টা প্রশ্ন পাল্টা বলেছেন, আমি একটা প্রশ্নতেই আটকে রয়েছি আর কি। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কি উঠবে না? না, দেখুন সিবিআই তার তদন্তে আর যতটা প্রয়োজন সেই জায়গায় যদি রিচ করতে না পারেন, সেটা আমি ওই মেয়েটির বাবা মায়ের পাশে দাঁড়িয়ে আছি, আমি ওর বাবা মায়ের পাশে দাঁড়িয়ে আছি। আমি উল্টে শুধু করব যারা তথ্য প্রমাণগুলো দারুণভাবে লোপাট করে দিয়েছে, যারা ওই ঘরটাকেই ভেঙে দিয়েছে যাতে কোনো রকম এভিডেন্স পাওয়াই না যায়, তারা এত কথা কেন বলবে? কেন বলবে? শুভেন্দু অধিকারী দেখা করানো না কেন অমিত শাহের সাথে? তথ্য তুলে দিয়েছে, মানে সিবিআই তদন্ত করতে পারলো না কেন? অমিত শাহের সাথে দেখা হলো না কেন পরিবারে? অভয়ার বাবার একটা লাইন আমি বলছি, সর্বরিদি অমিত শাহের সাথে দেখা হলো না কেন পরিবারে? আমরা শুনেছি তোমার প্রশ্নটার উত্তর ওনার কাছে নেবার চেষ্টা করব। একটু প্লিজ সঙ্গে থাকো দেবাংশু, বলুন। অভয়ার বাবা বলেছেন আমাদের বিশ্বাস আছে আমরা এই দিন দেখব। তারা জানেন এটা বেল হয়েছে, মুক্তি পাওয়া যায়নি কোথাও, এবং তদন্ত শেষ হয়ে যায়। সর্বরিদি, প্রশ্নের উত্তর এখনো পেলাম না। দেবাংশু একটা সাইন প্লিজ। দেবাংশু একটা প্রশ্ন করেছে সর্বরিদি, অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিল নির্যাতিতার পরিবার, কেন দেখা এখনো করতে পারলো না? সর্বরিদি, কেন? দেবাংশু কি উত্তর দিচ্ছে? সর্বরিদি, দেবাংশু আপনাকে প্রশ্ন করছে, অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিল নির্যাতিতার পরিবার, কেন দেখা করতে পারলো না? আমি আপনার চ্যানেলে আরো একবার বলেছিলাম অমিত শাহ দেখা করলেন কি করলেন না তার উপর কোথাও দেখা করে না, কোথাও উনি আপনারা না থাকলে কি করে দেখুন দুটো কথা। এক হচ্ছে সত্যি তো আপনার এই শোতে বসে আমরা কেউ ঠিক করে দেব না কে সত্যিকারের দোষী কে দোষী নয়, তার জন্য তদন্ত ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে যেটা বললাম, আপনি একটা জিনিস ভালো করে বুঝুন, একটা বেল হলো, একটা জামিন হলো মেরিটে নয়, যেটা প্রথম কথা। একটা জামিন হলো মেরিটে নয়, কেস ডায়েরি দেখে নয়, তদন্ত কি হয়েছে তা দেখে নয়। কিসের জন্য বেল হয়ে গেল না, কেন? চার্জশিট দিতে পারিনি, দ্যাট ইজ কল্ড ডিফল্ট বেল। মানে আমরা কল্পনা করতে পারছি না। আমি আপনাকে ফের বলছি এটা মেরিটে নয়। এক্ষুনি সর্বরিদি যে কথাটা বলবার চেষ্টা করলেন যে জামিন হয়ে গেছে, একদম নির্দোষ হয়ে যায়নি, এক্স্যাক্টলি। কিন্তু আপনি একটা জিনিস কনসিডার করুন, সিবিআই এর মতো সংস্থা, আর কার কাছে যাব আমরা? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, কার কাছে যাব? বিজেপির রাজত্বে সিবিআই ইডি একটা হাস্যকর বিষয়তে পরিণত হলো। আচ্ছা, আমি আরজি কর ছেড়ে দিলাম, আমি রাজ্যবাসীর কাছে জানতে যাচ্ছি, আচ্ছা আপনি বলুন তো,
2014 সাল থেকে প্রত্যেক কটা মামলা, সারদা, রোজ ভ্যালি, হাইকোর্ট, আমি দীর্ঘায়িত করতে চাইছি না, কোনটা ট্রায়ালে গেল এবং ট্রায়াল থেকে শেষ হলো, এই প্রশ্ন আজকে আমরা জানতে চাইবো না? মোদিজির সিবিআই আজকে দিদির বিনীত গোয়েলের করা তদন্তকে কার্যত সঠিক বলতে চাইছে, এটা মেনে নেওয়া যায়, রাজ্যবাসী মেনে নেবে। আমি প্রত্যেকের কাছে সময় সংক্ষিপ্ত, জাস্ট একটা প্রশ্ন নিয়ে রাজাগোপাল ধরবাবু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যে প্রশ্নটা করেছেন, অর্থাৎ মানুষ কার কাছে যাবে, তাহলে কেন তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে? দেবাংশু, জাস্ট এক লাইনে প্রত্যেকের কাছে আসবো। না, আমি সায়ন যে তালিকাটা দিল তদন্তের, আমি সেই তালিকার মধ্যে কেরালারও দুটো কেস বলে দিই, মশলা বন্ড কেলেঙ্কারি আর সোনা পাচার কেলেঙ্কারি, যেটা নিয়ে আবার এই আমাদের কংগ্রেসের দিদিরা কেরালায় ভীষণ লড়ছে, সেটা নিয়ে বা সেন্ট্রাল এজেন্সি রোল এতদিনে কি, এই প্রশ্নটা কেরালায় কংগ্রেসের নেতা নেত্রীরা তুলছে, তো সেটাও সায়ন একটু যুক্ত করে নিতে ভাই আমার। বলো বলো দেবাংশু, সময় সংক্ষিপ্ত দেবাংশু। না না, আমি এটাই বলতে চাইছি যে সায়নরাও কিন্তু মশলা বন্ড কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য ওদের 9 জন এমএলএ হাইকোর্টে গিয়ে মামলা করেছিল। একদম তৃণমূলকে নিয়ে প্রশ্ন করে না, বাঁচবার জন্য কেউ পালিয়ে বেড়াচ্ছে না। আমরা একেবারে আজীবনের পরিপ্রেক্ষিতে থাকব। রাজ্যকে পালিয়ে না, তৃণমূলকে পালিয়েছে 100টা পালিয়ে। কি বলছো তুমি? কি বলছো তুমি? বাবা মার যে বক্তব্য, আবার নতুন করে তদন্তের দাবি যারা করেছেন, অনুরোধ তারা করেছেন, তার পরিপ্রেক্ষিতেই আমরা কথা বলবো। সুস্মিতা দি, আজকে যেই রাত্রিরে মেয়েটির সাথে খেয়েছিল যে 4 জন, সেই 4 জন ডাক্তারের নাম আজ পর্যন্ত প্রকাশ পেল না, এবং তার মধ্যে 2 জনকে সাক্ষী রেখেছে, 2 জনকে পুরো ছেড়ে রেখে দিয়েছে। সিবিআই পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা তদন্তটাকে সিরিয়াসলি নিচ্ছেই না এবং সিরিয়াসলি করছেই না তদন্ত। তার কারণ আমরা যেটা বলে আসছি, আবারও বলছি, তৃণমূলের সাথে বিজেপির গটা এবং বিজেপির কোনো রকম কোনো উদ্যোগ নেই যাতে এই তদন্তগুলো ঠিকমতো হয়, যার জন্য আজ পর্যন্ত প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি পাওয়া যায়নি। কলকাতায় এসেও ঘুরে চলে গেছে। সিবিআই ভারতীয় জনতা পার্টির কোনো মোর্চা নয়, ফলে তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে যখন যেভাবে প্রত্যেকটা প্রমাণ লোপাট এবং দেহটাকে জ্বালিয়ে দেওয়া, আজকে আমরা ডিসেম্বরের 18 তারিখে আছি, এপ্রিল মাস এখনো আমাদের থেকে 5 মাস দূরে, 1 এপ্রিল এখনো 5 মাস দূরে। তার আগেই দিদি বলে দিলেন যে সিবিআই ভারতীয় জনতা পার্টি মোর্চা করে। দিদি এপ্রিলের 1 তারিখ বলেন, তো সেটা কি বলবো? যেটা ভারতীয় জনতা পার্টি থেকে সিবিআই এর কে ডিফেন্ড করতে ভাই, কে ডিফেন্ড করতে? আচ্ছা, আমি ওর বাচ্চাদের পাশে দাঁড়িয়ে বলছি, সিবিআই এর তদন্তের যা যা কিছু যদি মনে হয় আরো দ্রুততা এবং আরো কঠিন হওয়া উচিত, বিতর্কের ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই যে কথা বলেছেন এবং তারই সঙ্গে অনুরোধ দাবি যা করেছেন, অর্থাৎ জাস্টিস ফর আরজি কর, সেই জায়গা যেমন থাকবে, তার পাশাপাশি বিচার কবে, কত দিনে, কত তাড়াতাড়ি হয়, তার জন্য আমরাও অপেক্ষা করে রয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। দিচ্ছি একটা ছোট্ট বিরতি, এরপর দেখুন 1 ঘন্টায় সারাদিন শুক্লার সঙ্গে।